আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করব। মিশরীয় সভ্যতা থেকে কিভাবে প্রশ্নের ধরন হতে পারে আমরা প্রশ্নের গঠনগুলো দেখব। তাহলে দেখেন, মিশরীয় সভ্যতাকে বলা হয় শিল্পকলার ইতিহাসে সভ্যতার নিবন্ধনের শুরু। যেখানে সভ্যতাকে লেখন পদ্ধতির দ্বারা আমরা দেখতে পাই। মিশরীয় সভ্যতা থেকে সভ্যতার ইতিহাসের লিখিত নথিপত্র পাওয়া যায়, সেটা সিলমোহরের দ্বারা। মিশরীয়রা ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যের জন্য তারা ডকুমেন্টের প্রয়োজনে সর্বপ্রথম এই পদ্ধতির আবিষ্কার করেন, যেটাকে আমরা সিলমোহর বলে থাকি। অর্থাৎ তারা সিলের মাধ্যমে কাগজে সিল দিয়ে একটা স্মারক তৈরি করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন, এবং সেটা রোমান সংখ্যায়। আমরা যেখানে বলি যে আই মানে এক, এটা রোমান সংখ্যা। আর এই যে একটা আয় দ্বারা যে আমরা একটা গণনা করছি, এই পদ্ধতির আবিষ্কারটা করেছেন এই সভ্যতার মানুষ। এখন দেখেন, মিশরীয় সভ্যতায় আপনার প্রশ্নটা কিভাবে হতে পারে। আপনাকে যদি বলে থাকে মিশরীয় শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। যদি প্রশ্নটা এমন হয়ে থাকে, তাহলে আপনাদের অ্যান্সারটা কিভাবে করতে হবে। আমরা জানি শিল্পকলা যখন বলবে, যদি কোনো সভ্যতা বা কোনো প্রশ্নে বলে থাকে শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। শিল্পকলা বলতে শিল্পকলার ইতিহাসে তিনটা পার্টকে বোঝায়। একটা চিত্রকলা, একটা স্থাপত্য, আর একটা ভাস্কর্য। এছাড়া কোনো আবিষ্কার থাকতে পারে, এছাড়া নতুন কোনো আবিষ্কার থাকতে পারে। এই পার্টগুলো হচ্ছে, যখন শিল্পকলা বলা হবে তখন এই পার্টগুলোকে আলোচনা করতে হবে। তাহলে কি কি পার্ট? চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য ও আবিষ্কার থাকতে পারে। শিল্পকলা বললে এই অংশগুলো থাকতে পারে, এবং এর সঙ্গে কি, যেহেতু মিশরীয় শিল্পকলায় সিলমোহরের আবিষ্কার হয়েছে, তাহলে সিলমোহর এই পয়েন্টও হতে পারে। এর সঙ্গে ভূমিকা, উপসংহার এগুলা দিতে হয়। এখন দেখেন, শিল্পকলা যখন বলছে তখন আপনি এভাবে আলোচনা করবেন। আবার যদি আপনাকে শুধু এখানে যে কোনো একটা পয়েন্ট নিয়ে কথা বলে,
যে মিশরীয় শিল্পকলায় স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। তাহলে দেখেন, যদি বলছে যেহেতু মিশরীয় সভ্যতায় মিশরীয় শিল্পকলায় স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। এখন যেহেতু স্থাপত্য আমাকে উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ আমার কিন্তু চিত্রকলা, ভাস্কর্য এটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। প্রশ্ন আমার কাছে কি চেয়েছে, আমাকে সেই অ্যান্সারটা করতে হবে। তাহলে এটা যখন বলবে তখন আপনার কি করতে হবে, ভূমিকা একটা পয়েন্ট, তারপরে মিশরীয় শিল্পকলা, শিল্পকলা দুইটা পয়েন্ট, এরপরে মিশরীয় স্থাপত্য, এরপরে যেটা আপনাকে এই সময় লিখতে হবে সেটা হলো এই যে স্থাপত্য যাওয়ার বলছি, তাহলে স্থাপত্য তো একটা মানুষ বা কোনো মানুষ দ্বারা হয়েছে, তাহলে তাদের সম্পর্কে একটু আলোচনা করতে হবে যে মিশরীয় শিল্পকলায় স্থাপত্য শৈল্পীটা কিভাবে হয়েছে। স্থাপত্যের মধ্যে আপনার যে স্থাপত্যগুলো আছে মিশরীয় সভ্যতায় যে স্থাপত্য তৈরি হয়েছে, দুই একটা স্থাপত্য লেখার পরে উদাহরণস্বরূপ দুই একটা স্থাপত্যের নাম লিখবে, লিখে ওই স্থাপত্য সম্পর্কে একটু আলোচনা করবে, তারপরে উপসংহার দিবে। এইভাবে যদি চিত্রকলার কথা বলে চিত্রকলার হবে, ভাস্কর্যের কথা বলে ভাস্কর্য হবে, এরকম আলাদা আলাদা করে আসতে পারে। বা এমনও কোশ্চেন হতে পারে যে মিশরীয় সিলমোহর সম্পর্কে একটি ছোট নিবন্ধ আলোচনা কর বা একটি নিবন্ধ রচনা কর। তাহলে আমাদেরকে ওই জায়গাগুলোকে পার্ট বাই পার্ট পড়ে যেতে হবে। দেখেন, মিশরীয় শিল্পকলায় প্রাক কথা। মিশরীয় শিল্পকলার ব্যাখ্যা এক কথায় দেওয়া সম্ভব নয়। তাদের শিল্পকলার উদ্দেশ্য ছিল বহুবিধ, তবে সাধারণভাবে এটা বলা যায় যে এই শিল্পকলা মিশরীয় জাতির সম্পূর্ণ সত্তাকে প্রকাশ করতে পেরেছিল। তারা শিল্পের জন্য শিল্প, আর্ট ফর আর্টস সেক সৃষ্টি করেনি। ব্যক্তিগত সৌন্দর্যবোধ, অনুভূতি বা সমস্যার কথাও বলা হয়নি। অবশ্য সৌন্দর্য সৃষ্টি যে একেবারে হয়নি তা নয়, ব্যক্তি বিশেষের বাস্তব প্রতিকৃতিও অনেক সৃষ্টি হয়েছে। আবার কিছু প্রাকৃতিক দৃশ্য যেমন পাম, পদ্মফুল এবং কোনো ফারাও ও ব্যক্তির প্রতিকৃতি অনেকটা বাস্তববাদী ধারায় সৃষ্টি হয়েছে। আর একটা বিষয় হচ্ছে মিশরীয় সভ্যতায় সবচেয়ে বড় একটি বিষয় সেটা আপনাদের কোশ্চেন হতে পারে পিরামিড। মিশরীয় সভ্যতার সবচেয়ে বড় জায়গা যেটা দখল করে আছে স্থাপত্য শিল্পকলায় সেটা হচ্ছে পিরামিড। আপনাকে বলতে পারে মিশরীয় সভ্যতায় পিরামিড সম্পর্কে আলোচনা করো, এমন প্রশ্ন হতে পারে।
তাহলে দেখেন মিশরীয় সভ্যতায় পিরামিড সম্পর্কে আলোচনা করো। পিরামিড স্থাপত্য শৈলীতে একটি বড় জায়গা দখল করে রয়েছে। বিভিন্ন রাজারা তাদের অস্তিত্ব এবং তাদের শক্তি বোঝানোর জন্য তারা তাদের অবস্থান দেখানোর জন্য তারা কি করেছে, পিরামিড আবিষ্কার করেছে। এবং তাদের মধ্যে এই পিরামিড আবিষ্কারের ক্ষেত্রেও একটি বিশ্বাসের জায়গা কাজ করেছে। সেটা কি, তারা বিশ্বাস করত যে মানুষ মরে গেলেও কি তারপরে তার একটা চাহিদা আছে। তারা এই জায়গা থেকে এই পিরামিড ব্যবস্থাপনা আবিষ্কার করেছে এবং পিরামিডকে বলা হয় কবরস্থ পদ্ধতি, যেটা আমরা মানুষ মৃত্যুর পরে কি করি, মাটির নিচে দাফন করি। আর মিশরীয় সভ্যতায় এই পিরামিড ব্যবস্থায় যেটা ছিল সেটা হচ্ছে মানুষ মৃত্যুর পরে তাকে এই মাটির উপরেই রাখা হতো। সেটা তার জন্য ত্রিভুজ আকৃতির একটি ঘর তৈরি করা হতো, যেটাকে আমরা পিরামিড বলে থাকি। এখানে এক একটা রাজার, এবং এটা করা হতো সকল মানুষের জন্য না, সমৃদ্ধশালী মানুষের জন্য, রাজা বাচ্চাদের জন্য, যারা পরিচালনা পরিষদ করত। শ্রেণী বিভাগে পিরামিড হয়েছিল। মিশরীয় সভ্যতায় সবচেয়ে বড় যে পিরামিডটি আছে সেই পিরামিডটির নাম খুফুর পিরামিড। রাজা ফারাও এই পিরামিডটি তৈরি করিয়েছিল যে সে মৃত্যুর পরে তাকে এই অবস্থানে রাখা হবে, এবং তিনি ছিলেন মিশরীয় সভ্যতার ইতিহাসে শাসন ব্যবস্থাপনায় সবচেয়ে ক্ষমতাসীন রাজা। দেখেন স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা প্রায় প্রতিটি সভ্যতার ক্ষেত্রে দেখা গেছে যে স্থাপত্য কলা একটি বিশেষ স্থান নিয়েছে। অনেক ক্ষেত্রেই এটি অনন্য শিল্পকলার তুলনায় অপেক্ষাকৃত গুরুত্ব লাভ করেছে। কিন্তু প্রাচীন মিশরের বেলায় এই কথাটি পুরোপুরি সত্য নয়। সেখানে চিত্রকলা ও ভাস্কর্য মোটেই দুর্বল ছিল না। প্রাচীন রাজবংশের সময় স্থাপত্য বলতে কেবলমাত্র ছিল পিরামিড। পিরামিড সর্বপ্রথম সৃষ্টি হয় খ্রিস্টপূর্ব 2780 সালে। অদ্ভুত দক্ষতা, পরিশ্রম এবং প্রচুর অর্থ ব্যয় হয়েছিল পিরামিড নির্মাণে। গ্রিক ঐতিহাসিক হেরোডাস ধারণা করতেন যে 1 লক্ষ লোক অন্ততপক্ষে 20,000 বছর পরিশ্রম করে খুফুর পিরামিডটি নির্মাণ করেছেন। তাহলে আমি একটু আগে যে পিরামিডটির কথা বলেছি, খুফুর পিরামিড রাজা ফারাও নির্দেশনায় তৈরি হয়েছে। তাহলে দেখেন যে 20 বছর পরিশ্রম করেছে 1 লক্ষ লোক একটি পিরামিড তৈরি করার জন্য। তাহলে কি বানিয়েছে সেখানে? আমরা আজকের সময় এটা আসলে খুবই অকল্পনিক চিন্তা, এবং কাজের নৈপুণ্যতা, নান্দনিকতা সেই সময়ে যে সুন্দর ছিল, যে দক্ষতার বহিঃপ্রকাশ ছিল, আজ থেকে সেটা অনেক অনেক গুণ আকারে ভালো ছিল। আমরা এখন কাজ করি, এখন শিল্প করি, শিল্প তৈরির চেষ্টা করি, গবেষণা করি, কিন্তু সেই সময় আর সেই পরিশ্রমটা আমরা শিল্পের মধ্যে দিতে চাই না। এটি উচ্চতা ছিল 480 ফুটের অধিক। 20 লাখ পাথরখণ্ড দিয়ে এটি নির্মিত। দ্যাটস নোটেড দ্য পয়েন্ট। মিশরীয় সভ্যতায় পিরামিড, এই যে ছোট ছোট পয়েন্টগুলা, যে কত বছর, কত লোক, কত সাল, হ্যাঁ, এগুলা একটু মনে রাখলে কোশ্চেন দিতে সুন্দর হয়, ভালো হয়। পাথরগুলিকে এমনভাবে জোড়া লাগানো হয়েছে যে আধুনিক যুগের খুব কম রাজমিস্ত্রির পক্ষে এগুলিকে আলাদা করা সম্ভব। একটি পাথরের ব্লকের ওজন ছিল প্রায় 2.5 টন। কি করে যে এই পাথরগুলো উপর তুলে এই বিশাল পিরামিডটি নির্মিত হয়েছিল তা ভাবতে অবাক লাগে। এটা মনে করা দরকার যে পিরামিডটি একটি কবর বিশেষ।
রাজা ফারাও মৃতদেহ মমি করে এর মধ্যে কবরস্থ করা হতো। ফারাও শব্দের অর্থ রাজা। ওই সময়কার যারা রাজা ছিলেন তাদেরকে ফারাও বলে ডাকা হতো। সাথে দেওয়া হতো সমস্ত ব্যবহার্য বস্তু, এমনকি খাদ্য পর্যন্ত, কারণ মিশরীয়রা বিশ্বাস করত সে যে আবার জেগে উঠবে। পিরামিডের তাৎপর্য ব্যাখ্যা করা কঠিন। বহু লোকের কর্মসংস্থানের জন্য পিরামিড সৃষ্টি হতে পারে। এ মতবাদ থেকে এটাই মনে হয় যে লোকসংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং কৃষি, খনিজ ও শিল্প বাণিজ্যের মাধ্যমে সমগ্র জনগোষ্ঠীর জীবন জীবিকার্জন সম্ভবপর ছিল না। কিন্তু এই মতবাদ সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়, কারণ পিরামিড হল ধর্মীয় ও রাজনৈতিক আদর্শের প্রতীক। এর নির্মাণ কার্য ছিল এক বিস্ময়ের কাজ। এক অবিনশ্বর কৃতি নির্মাণ করাই ছিল এর উদ্দেশ্য। আবার সূর্য দেবতার পূজা করার জন্য পিরামিডের ব্যবহার হয়তো ছিল। সর্বোচ্চ নির্মাণ হওয়ায় সূর্যের প্রথম রশ্মি পিরামিডের উপর এসে পড়ত এবং তা ভূমিতে প্রতিফলিত হতো। দেখেন, মন্দির স্থাপত্য। তাহলে মিশরীয় সভ্যতায় যেমন পিরামিড হয়েছে কবরস্থের জন্য, তেমন মন্দির স্থাপত্য হয়েছে। মধ্য রাজবংশের সময় মন্দির নির্মাণ বিশেষ গুরুত্ব লাভ করে। এই সময় পিরামিড ও ফারাওয়ের স্মৃতিকে অমর করে রাখার প্রবণতা হ্রাস পায়। তাহলে দেখেন, একটা সময় কী হয়েছিল, পিরামিডের উপরে জোর ছিল স্থাপত্যে। এরপরে কি এসেছে, এবার ধর্মীয় চেতনায় আর একটু জায়গা বেড়েছে। কি হয়েছে, মন্দির স্থাপনে তৈরি হয়েছে। রাজার পরাক্রম এবং সাংস্কৃতিক অবিনশ্বরতার মানসিকতা এখানে কাজ করেছিল। এই সমস্ত নির্মাণ অবশ্যই স্মৃতিসৌধ ছিল না। সবচেয়ে বিখ্যাত ছিল লুস্করের কার্নাক মন্দির। এই মন্দিরের অনেক সুদৃশ্য স্তম্ভ সে সময়কার মহান স্থাপত্যের নিদর্শন ধারণ করে দাঁড়িয়ে আছে। মিশরীয় মন্দির স্থাপত্যের বিশেষত্ব হচ্ছে যে বিশালত্ব। কারানাকের মন্দিরটির দৈর্ঘ্য ছিল প্রায় 1300 ফুট। এটি এ পর্যন্ত নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যবর্তী হলে বর্তমান ইউরোপের ক্যাথিড্রালের সমান লোক ধারণ করতে পারে। মন্দির স্থাপত্য এমন ছিল যে তা বড় বড় আর তার অনেক বেশি বড় মনে হতো। উদাহরণত পশ্চাৎ দিকে ক্রমান্বয়ে অপ্রশস্ত করা হয়েছিল। এটিকে অনেক বিশাল মনে হয়। স্তম্ভগুলো বিশাল করে তৈরি করা হয়েছিল। সবচেয়ে স্তম্ভটির উচ্চতা ছিল 70 ফিট। এটির ব্যাস ছিল 20 ফুটের অধিক। একটা হিসাবে দেখা যায় যে এ স্তম্ভের চূড়ায় প্রায় 100 জন লোক দাঁড়াতে পারে। মিশরীয়রা ইচ্ছাকৃতভাবেই তাদের মন্দিরগুলোকে বিশাল করে নির্মিত করেছিল। সেই সাথে সুন্দর করে নির্মাণ করতেও দ্বিধা করেনি। অধিকাংশ নকশাই জীবনের সাথে সম্পৃক্ত। এইগুলো কিন্তু দেখেন একটা বৈশিষ্ট্যের মতো, যে মিশরীয় সভ্যতায় যদি মন্দির, মানে এমনও প্রশ্ন হয় মিশরীয় সভ্যতায় মন্দির স্থাপত্যের কারণ কী ছিল বা মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য কী, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পয়েন্টগুলোকে দিতে পারবেন যে মন্দিরটা বানানো হয়েছে কী কারণে, মন্দিরের কী কী কাজ ছিল, কোন আঙ্গিকে কোন গঠনে মন্দির তৈরি হয়েছে, এই জায়গাগুলোকে সুন্দরভাবে বলতে পারবেন। তারা যে সমস্ত জিনিস দিয়ে স্থাপত্য নির্মাণ করত তা ছিল যথেষ্ট মজবুত। সবচেয়ে মজবুত পাথর তারা নির্বাচন করেছিল নির্মাণ কাজে। এর ফলে আমরা এটাই বুঝতে পারি যে মিশরীয়রা তাদের নির্মাণ কাজে যে ধারণাটি সব সময় মনে রেখেছিল তা হলো জাতীয় গৌরব, রাজকীয় সম্মান এবং সাম্রাজ্যের শক্তি ও স্থায়িত্ব। অবশ্য
অন্যান্য সভ্যতা যেমন আসিরীয় ও রোমানদের বেলায়ও এটা মানসিকতা কাজ করেছিল। তাহলে আমরা কি বুঝলাম? যে স্থাপত্য তৈরির ক্ষেত্র সেখানে যারা কি ওই সময় পরিচালিত করত সমগ্র মিশরকে, তাদেরও চিন্তা চেতনার বহিঃপ্রকাশ এই শিল্পের মধ্যে ঘটেছে। মিশরীয় ভাস্কর্য, একটা বিষয় এখানে উল্লেখ করা ভালো যে মিশরীয় ভাস্কর্য ও চিত্রকলা স্থাপত্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভাস্কর্য সবসময় স্থাপত্যের মতোই বিশাল আকৃতির হতো। শৈলী ও অর্থ দুই দিক থেকেই একথা প্রযোজ্য। ফারাওকে সবসময় বিশাল করে নির্মাণ করা হতো। ফারাও অর্থ রাজা, তাকে সবসময় বড় করে দেখানো হতো। সাম্রাজ্য প্রতিষ্ঠানের পর এগুলোকে 70 থেকে 90 ফুট আকৃতিতে তৈরি করা হয়েছিল। কোনো কোনো ভাস্কর্যে আবার রং ব্যবহার করা হয়েছে। এছাড়া চোখের মণিকে মূল্যবান পাথর বসানো হয়েছে। তা নোটেড দ্য পয়েন্ট যে মিশরীয় সভ্যতায় ভাস্কর্যে কি করা হতো? ফারাওদের চোখের মণিগুলোর মধ্যে মূল্যবান পাথর বসানো হতো। হাত দুটো বুকের উপর আড়াআড়িভাবে অথবা দুপা সন্নিবদ্ধ করে নির্মাণ করা হতো। দৃষ্টি থাকতো সরাসরি সামনের দিকে। এই সমস্ত ভাস্কর্যে শরীরতত্ত্ব অবশ্য অনুসরণ করা হতো। শরীরতত্ত্ব অর্থাৎ আমাদের শরীরের কাঠামো, সেটা কি যেভাবে আমরা একজন মানুষকে দেখতে পাই সেই কাঠামোর আদলে, অর্থাৎ কি প্রমাণ মাপ, প্রমাণ অবয়ব, প্রমাণ গঠন, এইগুলাকে ফলো আপ করা হতো, এগুলাকে দেখানো হতো। সাধারণত উরু লম্বা করে নির্মাণ করা হতো, কাঁধ বাড়িয়ে দেওয়া হতো, হাতের সব কয়েকটি আঙুলের দৈর্ঘ্য সমান করে নির্মাণ করা হতো। অপ্রাকৃতিক ভাস্কর্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে স্ফিংস। স্ফিংস হচ্ছে একটি ভাস্কর্য যেটা একটা রাজা, ফারাও রাজা, তাকে বা তার উপর ভিত্তি করে বানানো হয়েছে। এটি একটি সিংহের শরীরের উপর ফারাওয়ের মাথা তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে যে রাজার কথা বলা হচ্ছে তার যে শক্তি সামর্থ্য সেটা ছিল কি সিংহের মতো। এই জন্য তাকে সিংহ পুরুষ দেখানোর জন্য কি করা হয়েছে, তার বডিটাকে সিংহের বডি করা হয়েছে আর মাথাটাকে তার দেওয়া হয়েছে। উদ্দেশ্য সম্ভবত এই যে সিংহের অমিত শক্তির সাথে ফারাওয়ের শক্তির তুলনা করা। রিলিফ ভাস্কর্যগুলি প্রকৃতি থেকে অনেক দূরে ছিল, সেগুলিকে মাথা পাশ থেকে দেখানো হয়েছে। এটি অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য থাকলেও সর্বক্ষেত্রে নয়, ব্যতিক্রমও ছিল। কোনো কোনো ক্ষেত্রে শিল্পী বিশেষ কোনো ফারাওয়ের চেহারার অনুকৃতি আনতে সক্ষম হয়েছিলেন। সর্বশ্রেষ্ঠ উদাহরণ হল চুনাপাথরের নির্মিত ফারাও ইখনাটনের প্রতিকৃতি। এই মূর্তিটি অমরনায় আবিষ্কৃত। এখানে এক স্বপ্নীল মর্মী রূপ এই ধর্ম সংস্কারের চেহারায় ফুটে উঠেছে। মিশরীয় ভাস্কর্য বুঝতে দর্শকদের বিশেষ কষ্ট হয় না। বিশাল আকৃতির এই সব ভাস্কর্য সমসময়ে তাদের ক্ষমতা ও প্রতিপত্তির জয়গান করে। মূর্তির আকৃতি তখনই বড় হয়েছিল যখন তাদের সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। মিশরের ভাস্কর্যে এক ধরনের স্থবিরতা লক্ষ্য করা যায়। ভাস্কর্যে এই স্থবিরতা ও বিশালতা শুধু ফারাওদের প্রতিকৃতিতেই ছিল না, বরং একজন লেখকের যে মূর্তিটি নির্মিত হয়েছে সেটিতেও আমরা এটি লক্ষ্য করি। মিশরীয় ভাস্কর্যের এই চরিত্র দেখে এটি মনে করার কারণ নেই যে শরীরবিদ্যা সম্পর্কে তাদের জ্ঞান ছিল না, বরং বিশাল বা অক্ষয় করে নির্মাণ করার ইচ্ছা নিয়েই তারা ভাস্কর্য নির্মাণ করেছিল।
তাছাড়া মৃত্যুকে অমর করে রাখার বাসনাও এখানে কাজ করেছিল। মিশরীয় ভাস্কর্যের অনবদ্য সৃষ্টি হলো ফারাওদের দেহ ও দেবতার মাথা। অন্যান্য উদাহরণগুলির মধ্যে আছে অবাস্তব প্রতিকৃতি, যা একই উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে। তাহলে আপনারা মিশরীয় সভ্যতায় যে প্রশ্ন লিখতে হবে, যে সিস্টেমে অ্যান্সারগুলো করতে হবে, আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং এই যে লিখে দিয়েছি আপনারা তুলে নেন, পয়েন্টগুলো কিভাবে দিবেন, প্রতিটা পয়েন্ট আকারে ওই পয়েন্টের বিবরণ দিবেন। তাহলে একটা কোশ্চেনের মান সুন্দর হবে। এবং আপনার কোশ্চেনের মূল যে কথাগুলো সবসময় মনে রাখবেন, কোশ্চেন যেটা চেয়েছে সেটা হচ্ছে তার মূল কথা। এরপর আনুষঙ্গিক মূল কথাটাকে লেখার জন্য আশপাশে যেটা লিখতে হয় সেটা, কিন্তু কোশ্চেনের মধ্যে যেন মূল ভাবটা থাকে। আপনি সারা দুনিয়া কোশ্চেন লিখছেন বড় করে, কিন্তু যে কথাটাই জানার প্রয়োজন সেটা দেখাচ্ছে লেখা হয়নি, তাহলে কিন্তু কোশ্চেনের নাম্বার কমে যায়। এই জন্য সবসময় কোশ্চেন কী চেয়েছে কোশ্চেনের দিকে খেয়াল রাখতে হবে এবং তাকে সবসময় মূল ভাবকে প্রকাশ করে আসতে হবে, তাহলে কোশ্চেনের মান ভালো হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবাই এটা বাসায় কমপ্লিট করে ফেলবেন। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। আসসালামু আলাইকুম।